আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকে আমাদের লাইভ ক্লাসে। তাই না? যে যেখানে আছেন, অনেকে আছেন শপিং করতেছেন। ছেলেরা করে না, কারণ ছেলেরা তো বেকার, তো ওদের পকেটে টাকা পয়সা নেই। বিশেষ করে মেয়েরা যারা আছে ওরা তো করবেই, কারণ ওদের প্রত্যেকের এক পিস করে হাজব্যান্ড আছে। তারা আবার হাজব্যান্ড যাদের নাই তাদের আবার এক পিস করে বয়ফ্রেন্ড আছে। টেনশন নেই, মেয়েদের কোনো টেনশন নেই, ওরা শপিং করতেই যাবে। আর ছেলেদের তো পকেটে এমনি টাকা নাই, বেকার ছেলে, তারপরে কত কষ্ট। তো আমরা এখানে আজকে প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি বাকরি 2024-26 সালে অনুষ্ঠিত কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, যেগুলো আমি আপনাদেরকে সলভ করে দিব। কি হানজেলা হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। ঝটপট একটু জয়েন করে ফেলেন। আমরা যাদের একটু জব দরকার তাদের অবশ্যই পড়াশোনা টেবিলে থাকবো। আপনারা যেখানে যান না কেন, পড়াশোনা ছাড়া কোনো কথা হবে না। এক কথা, যাদের বয়স প্রায় শেষ অবশ্যই পড়াশোনা করবেন। লঞ্চে থাকেন, ট্রেনে থাকেন বা গাড়িতে থাকেন, যে যেখানে থাকেন না কেন, অবশ্যই আপনাকে পড়াশোনার টেবিল আপনাকে থাকতেই হবে। বেকারদের জন্য ঈদ আসলে তেমন কোনো আনন্দ বয়ে নিয়ে আসে না, এটা সত্য কথা। আপনি দেখবেন যে আপনার এলাকার এক ছোট ভাই, সে কী করে, সে তো আপনার আগে জব পেয়ে গেছে, এবং জব পেয়ে সে কিন্তু এলাকায় গিয়ে দান সদকা করতেছে। আপনার খুব খারাপ লাগতেছে সেটা দেখে, যে ও কী করছে, ওর চেয়ে আমার চেয়ে আরও ভালো স্টুডেন্ট কে ছিল এলাকায়, অথচ আমি একটা জব পেলাম না। এই জিনিসগুলো তখন অনেক খারাপ লাগবে। ওকে, খারাপ লাগবে। মোহাম্মদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ঝটপট জয়েন করতে হবে। কেমন আছেন পুষ্পগঞ্জ? খুবই ভালো আছি ইনশাআল্লাহ। আমরা ঝটপট শুরু করে দিব। শাহজাদি ইসলাম, গুড। দ্রুত দ্রুত দ্রুত, এমার্জেন্সি। আমরা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি, তাহলে আমরা শুরু করতে পারবো, তাই তো? বগুড়া থেকে, যাক তোমার বাড়ি বগুড়া, তুমি বগুড়াতে থাকো, আমরা ক্লাস শুরু করে দিই। দেখি কার কি দুই একটা আসলে দেখি। আচ্ছা, বন্ধু এর স্ত্রীবাচক শব্দ কি বলেন তো? এটা কিন্তু পরীক্ষা আসছে কিন্তু, বুঝছেন? বন্ধুর স্ত্রীবাচক শব্দ কি বলেন? বন্ধু এর স্ত্রীবাচক শব্দ কি হতে পারে, কে বলতে পারবেন? আর মনে রাখবেন, আমাদের কিন্তু ঈদ সালামি অফার কিন্তু চলতেছে। যারা ভর্তি হন নাই, 090151950 এই নাম্বার, হটলাইন নাম্বারে কল দিয়ে কিন্তু ভর্তির কাজটা সেরে ফেলবেন, কারণ এই হট অফার আর কিন্তু থাকবে না। ওকে, দেখি এই উত্তরটা কি হবে। বন্ধু, সহজ একটা প্রশ্ন। স্যার, জেনারেল বিষয়ে কত টাকা ভর্তি? জেনারেলের বিষয় আপনার টাকা চাইলে অনেক টাকা নেবে। আপনি হটলাইন নাম্বারে কল দিয়ে আপনার নাম্বারটা অ্যাড করে দেন, দেখবেন আপনি খুব কম টাকায় ভর্তি হতে পারবেন। এখন বন্ধুর স্ত্রীবাচক শব্দ, একটা বান্ধবী থাকা দরকার। প্রত্যেকে একটা বন্ধু থাকে, পাশাপাশি প্রত্যেক মানুষের একজন বান্ধবী থাকে। অনেকে বলে কিন্তু এই কথা যে তার স্ত্রীর চেয়ে তার বান্ধবী তার কাছে অনেক ভালো, বান্ধবী খুব ফেভারেট। স্ত্রীর কাছে যতটা শান্তি না পায়, তার বান্ধবীর কাছে গেলে সবচেয়ে বেশি শান্তি পায়। এই জন্য অনেকেই বান্ধবীকে খুব লাইক করে, অনেক ছেলেরা অনেক লাইক করে, অনেক লাইক করে, তাই তো? আচ্ছা দেখি, সুকেশী। ওয়াও, সুকেশী কোন বাচক শব্দ? সুকেশী স্ত্রীবাচক, উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ, পুরুষবাচক। দ্রুত বলেন। এত ফোন কে দেয়? দ্রুত দ্রুত এই প্রশ্নটা বলেন, দ্রুত দ্রুত দ্রুত। সুকেশী এর স্ত্রীবাচক শব্দ কি হবে? চমৎকার একটা প্রশ্ন কিন্তু আমি দিয়েছি। আপনারা জয়েন করে থাকেন। আমরা অনেক ইফতারি করতে অনেক টায়ার্ড হয়ে গেছেন, এটা আমরা জানি। কিন্তু স্যার, বই কি পাবলিশ হয়েছে আপনাদের? হ্যাঁ, বই তো পাবলিশ হয়েছে। আপনি এখনো বই পাননি? টাকা পাঠিয়ে দেন, বই চলে যাবে আপনার ঠিকানায়। বই চলে যাবে আপনার ঠিকানায়। দ্রুত বলেন। সুকেশী কোন বাচক শব্দ? স্ত্রীবাচক, স্ত্রীবাচক সবাই তো পারেন, এটা তো সহজ ছিল, কঠিন কিছু কিন্তু না, এটা কঠিন কিছুই না। সুকেশী এর স্ত্রীবাচক হলো সুকেশী। তা সুকেশ এর স্ত্রীবাচক শব্দ কি? সুকেশী, অবশ্যই স্ত্রীবাচক শব্দ, এটা উত্তরটা হবে স্ত্রীবাচক শব্দ। এই হলো কেরিয়ার প্লাস বাংলা নতুন বই, নীলক্ষেত মামুন বুকসে পাবেন, আর আমাদের অনলাইনে অর্ডার করতে কল করবেন। এই হলো নতুন আপডেট বই, এবং বইয়ের সাথে কিন্তু একদম ভিডিও ক্লাস কিন্তু একদম ফ্রি। ওকে, এই হলো কেরিয়ার প্লাস বাংলা বই। ওকে, নতুন বই কিন্তু চলে আসছে, টেনশনের কোনো কারণ নেই। তার এটা হলো স্ত্রীবাচক শব্দ। উত্তরটা কি হবে? স্ত্রীবাচক শব্দ হবে। পরেরটা দেখি, সংসপ্তকে সন্ধি বিচ্ছেদ কি দেখো। সংসপ্তক, একটা নিয়ম আছে, কোনো শব্দের মধ্যে সন্ধি গঠিত শব্দের ভিতরে যদি অনুস্বার থাকে, তাহলে তার পরিবর্তে ম বসাই দিবেন। ম, যেমন আমরা যদি বলি ভয়ঙ্কর, এর সন্ধি বিচ্ছেদ কি হয়? তো অনুস্বার আছে, তো এটা ব্যাস বাক্য কি হবে? ভ, অন্ত্যেষ্টি, অনুস্বার পরিবর্তে কি বসাবো? ম, এ হর্ষ চিহ্ন। ভয়ম যোগ কর সমান সমান কি? ভয়ঙ্কর। তাহলে ভয়ঙ্করের সন্ধি বিচ্ছেদ হলো ভয়ম যোগ কর সমান সমান ভয়ঙ্কর। দেখছেন, এরকম সন্ধি বিচ্ছেদ আমরা করতে পারবো। তাহলে এখানে আছে সংসপ্তক, তাই না?
অনুস্বার আছে এখানে, তো আমরা দন্ত স এই অনুস্বারের পরিবর্তে আমরা একটা ম বসাই দেবো। হচ্ছে সংযোগ সপ্তক, স পয়তাক্ত ক সপ্তক, তাই সংযোগ সপ্তক সমান সংসপ্তক। উত্তরে কি হবে? সংযোগ সপ্তক। এই যে সংযোগ সপ্তক সমান কি সংসপ্তক। এটা এখানে দন্তস্বা, এখানে সংসপ্তক বানানটা দন্তস্বা, এই জন্য সংযোগ স পয়তাক্ত ক সপ্তক হয়ে গেল। মনে রাখবেন, যাদের ঈদ অফার সালামি অফার লাগবে তারা অবশ্যই কি করবেন, আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিয়ে আপনার নাম্বার দিবেন। হ্যাঁ, তাহলে আপনি ঈদ সালামি অফারটা কিন্তু মিস করতে পারবেন না, হয়ে যাবে। সাথী কোন লিঙ্গ অনেকবার পড়াইছি, বলতে পারেন সাথী। আমরা যখন বলি আরে সাথী বানানটা অনেকে এভাবে দীর্ঘিকার দিয়ে লেখেন, অনেক মেয়েদের নামও আছে কিন্তু আসলে বানানটা ভুল। সঠিক বানান হলো সাথী, বানান হলো সাথী। তেমনি দেখো সারথী বানানটাও কিন্তু রস্বইকার। এবার দেখো যুবতী, যশকে যুব তশকে যুবতী বানানটাও কিন্তু রস্বইকার। সাথী বানান, সারথী বানান, যুবতী বানান এগুলো কিন্তু রস্বইকার। তার সাথী হলো আমাদের উভয় লিঙ্গ একটা শব্দ। আমরা সাথী বলতে উভয় লিঙ্গকেই বুঝি, তাই তো? মনে থাকবে। ওকে, আমরা পরেরটা যদি একটু দেখি, দেখো পরেরটা যদি একটু দেখি, হিজরা কোন লিঙ্গ? চমৎকার একটা শব্দ, এটা কিন্তু অনেকবার আমরা পড়েছি। হিজরা, হিজরা কোন লিঙ্গ বলো? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ? দ্রুত বলো, হিজরা কোন লিঙ্গ? এই পানি দাও। হিজরা কোন লিঙ্গ বলো? অনেকবার পড়িয়েছি, অনেকবার। উভয় লিঙ্গ, সবাই বলতেছে উভয় লিঙ্গ। হিজরা কি উভয় লিঙ্গ? শিওর? হিজরা উভয় লিঙ্গ শিওর? দ্রুত বলো, হিজরা কোন লিঙ্গ? আঞ্জু আরা খাতুন ক্লীবলিঙ্গ। হ্যাঁ, যারা ক্লীবলিঙ্গ বলছেন তারাই সঠিক, হিজরা হলো ক্লীবলিঙ্গ। আর যারা উভয় লিঙ্গ বলছেন তারা ভুল বলেছেন। তো হিজরা কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। এটা জড় পদার্থ, নারীও না পুরুষও না, এই জন্য এটাকে জড় বস্তু ক্লীবলিঙ্গ টিক দিয়ে চলে আসবা। গুন্ডা শব্দটি কোন লিঙ্গ? দেখো গুন্ডা, তুই একটা গুন্ডা। গুন্ডা কি নিত্য পুরুষবাচক শব্দ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি উভয় লিঙ্গ? গুন্ডা কোন লিঙ্গ? গুন্ডা বলেন, গুন্ডা কোন লিঙ্গ? বইটা নিয়ে যাও, ওই পাশে রাখো। গুন্ডা কোন লিঙ্গ? দ্রুত বলো। দ্রুত বলেন, গুন্ডা কোন লিঙ্গ? স্যার স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, নিত্য পুরুষবাচক। হ্যাঁ, গুন্ডা হলো নিত্য পুরুষবাচক। তাহলে গুন্ডাটা কি হবে? গুন্ডা হবে নিত্য পুরুষবাচক। গুড, কারণ এই গুন্ডা এর কোনো মহিলা গুন্ডা আমরা বলি না, তো বর্তমান মহিলা গুন্ডার অভাব নাই, এটা হওয়া উচিত ছিল আসলে উভয় লিঙ্গ। যাই হোক, এটা নিত্য পুরুষবাচকই টিক দিয়ে চলে আসে, এটা কি হবে? নিত্য পুরুষবাচক শব্দ, কারণ এটা মহিলারা গুন্ডা হলেও আমাদের সমাজে এই মহিলা গুন্ডা বলা হয় না, মহিলা চাঁদাবাজ এটা বলা হয় না, এই জন্য এটা নিত্য পুরুষবাচক শব্দ, আমরা টিক দিয়ে চলে আসবো। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার লেখা? দেখি এটা কে পারেন। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার লেখা? চমৎকার একটা প্রশ্ন কিন্তু। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার লেখা? সবাই কিন্তু আমরা লাইভ ক্লাস শেয়ার করবো। হ্যাঁ, গুন্ডা শব্দ সব বেটা হয়, মেয়েরা মনে হয় গুন্ডামি করে না। এই যে রাস্তাঘাটে মোবাইল ছিনতাই করে, ঢাকা শহরে অ্যাভেলেবেল গুন্ডামি করে, মেয়েরা চাঁদাবাজি করতেছে, কিন্তু এগুলা মেয়েরা একদম ধোয়া তুলসী ব্যথা, তাই না? আচ্ছা, এটা কি দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক? হ্যাঁ, মহিলা গুন্ডার অভাব নাই। আচ্ছা, এটা বলো কি হবে এটা? দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার লেখা? হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, আবু জাফর শামসুদ্দিন, আবু ইসা? কি হবে? সবাই বলতেছেন ক ক ক, না বুঝা কইতেছেন। হ্যাঁ, না বুঝা কইতেছেন, তাই না? বুঝা কইতেছেন না। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা আবু জাফর শামসুদ্দিন। কার এটা? আবু জাফর শামসুদ্দিন। যারা হুমায়ুন আহমেদ বলেছেন তারা ভুল অ্যান্সার করেছেন। আবু জাফর শামসুদ্দিন লিখে রাখেন। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার লেখা? আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর শামসুদ্দিন। আর দেয়াল নামে একটা রাজনৈতিক উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ যে লিখছে ওটা হলো রাজনৈতিক উপন্যাস। দেয়াল সেটার নাম রাজনৈতিক উপন্যাস। দেয়াল, দেয়াল রাজনৈতিক উপন্যাস। দেয়াল রাজনৈতিক উপন্যাস কে লিখছেন? এটা হলো হুমায়ুন আহমেদ, লিখে রাখেন।
দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আবু জাফর শামসুদ্দিন। আর যদি বলে দেয়াল রাজনৈতিক উপন্যাসটি কার লেখা, তাহলে সেটা হবে অবশ্যই হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ হয়ে গেল। ঔষধি এবং ঔষধির মধ্যে পার্থক্যটা কি একটু বলতে পারবেন কেউ? ঔষধি এবং ঔষধি, দেখো ঔষধি এটার অর্থ হলো যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, এটার নাম কি? ঔষধি। আর ঔষধি হলো এটা কি? এটা হলো যে গাছ থেকে ঔষধ তৈরি হয়, যে গাছ থেকে ঔষধ তৈরি হয়। দ্রুত রাখো। ঔষধি হলো যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, যে গাছ একবার ফল দিয়ে মারা যায়। আর ঔষধি হলো যে গাছ থেকে মেডিসিন তৈরি হয়, তাই তো? দ্রুত লেখো। এই পার্থক্যগুলো কিন্তু লিখিত পরীক্ষায় ধরে, এই জন্য পার্থক্যগুলো আমাদের ভালো করে জানতে হবে। তো ঔষধি হলো যে গাছ একবার ফল দিয়ে মারা যায়, আর ঔষধি হলো যে গাছ থেকে ঔষধ তৈরি হয়। পরের প্রশ্নটা দেখি আমরা, সুচিস্মিতা এবং সুস্মিতার মধ্যে পার্থক্য লিখে রাখো। সুচিস্মিতার মধ্যে পার্থক্য বলতে পারো? সুচিস্মিতা এর অর্থ কি বলতে পারবা? এর অর্থ নির্মল হাস্যযুক্ত। নির্মল হাস্যযুক্ত। অথবা আপনি যদি এটা না থাকে অপশনে আপনি লিখতে পারবেন সুচিস্মিতা যে নারীর হাসি কুটিলতা বর্জিত। যে নারীর হাসি কুটিলতা বর্জিত। এবার আসি সুস্মিতা অর্থ কি? সুস্মিতা অর্থ, এর অর্থ সুন্দর হাস্যযুক্ত। অথবা যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি অনেক কিউট, যে নারীর হাসি সুন্দর। লেখো। আপনারা লিখতেছেন তো সবাই? হ্যাঁ, যে মেয়ের হাসি পবিত্র, যে মেয়ের একেবারে পবিত্র। মেয়েদের হাসি আবার পবিত্র হয়। মেয়েরা হাসি দিয়ে ছেলেদের বশ করে ফেলে, এদের হাসি আবার পবিত্র হয় কিভাবে বলতো? এটা সম্ভব? সুচিস্মিতা এর অর্থ হলো নির্মল হাস্যযুক্ত, অথবা যে নারীর হাসি কুটিলতা বর্জিত। আর সুস্মিতা অর্থ সুন্দর হাস্যযুক্ত, অথবা যে নারীর হাসি সুন্দর। লিখছেন সবাই? যে নারীর চোখ দেখতে সুন্দর। তুমি আমার মায়ের চোখের দিকে তাকা করে রোজার দিনে, এই লুচ্চাটা। মেয়েদের রোজার দিনে তাকাও কেন? এগুলো কি ঠিক? একদম ঠিক না। এবার বলো, সম্ভাবনা এবং আশঙ্কা এর মধ্যে পার্থক্য কি? বলো, সম্ভাবনা মানে কি আর আশঙ্কা মানে কি? সম্ভাবনা হলো আর আশঙ্কা এক কথা মনে রাখবা, সম্ভাবনা একটা পজিটিভ শব্দ, এটা পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করবা। আর আশঙ্কা শব্দটা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করবা। কি অর্থে? এটা নেগেটিভ অর্থে ব্যবহার করো দুইটা। লিখছেন? স্যার সাউন্ড কম না? সাউন্ড তো ঠিকই আছে, মনে থাকবে। তা দেখো, পজিটিভ অর্থে যেমন যদি বলি আজ পাওনা টাকা পাওয়ার কি হবে? সম্ভাবনা নাকি আশঙ্কা? কোনটা লিখবা? সম্ভাবনা নাকি আশঙ্কা? কোনটা ব্যবহার করবা বলো? আজ পাওনা টাকা পাওয়ার কি সম্ভাবনা আছে নাকি আশঙ্কা? কোনটা হবে? কোনটা হবে বলো? আজ পাওনা টাকা পাওয়ার আশঙ্কা নাই, কিন্তু আশঙ্কা তো নেগেটিভ। কারণ টাকা ধার দেওয়ার পরে টাকাটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই সেটা সম্ভাবনা। তা আজ পাওনা টাকা পাওয়ার কি আছে? সম্ভাবনা আছে, আশঙ্কা বলা যাবে না। ঠিক আছে?
কারণ আশঙ্কাটা নেগেটিভ অর্থে ব্যবহার করবে। যদি বলি আজ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাকি আশঙ্কা, যদি বলি আজ ঝড় বৃষ্টির কি আছে, আর ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, এটা সম্ভাবনা বলা যাবে না। আজ ঝড় বৃষ্টির আশঙ্কা আছে বা আজ ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। আজ গার্লফ্রেন্ডের সাথে দেখা হওয়ার কি সম্ভাবনা নাকি আশঙ্কা, ওটা দুইটাই হয়। যদি আপনার গার্লফ্রেন্ড আজকে এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যদি শপিং করে, ঈদ শপিং করে, তাহলে আপনার জন্য সেটা হবে আশঙ্কা। আর যদি আপনার গার্লফ্রেন্ড এসে আপনাকেই উল্টাভাবে পাঞ্জাবি গিফট করে, তাহলে হবে সম্ভাবনা। ক্লিয়ার? জায়গা বুঝে ব্যবহার করতে হবে, জায়গা বুঝে এগুলা ব্যবহার করতে হয়, মনে থাকবে? জায়গা বুঝে এগুলা ব্যবহার করতে হবে, মনে থাকবে? তাহলে এটা কি হবে? আজ গার্লফ্রেন্ডের সাথে দেখা হবার কি সম্ভাবনা আছে অথবা আশঙ্কা আছে। ওটা দুইটাই হতে পারে। যদি আপনার পকেট গার্লফ্রেন্ড কাইটে ফেলায় তাহলে আশঙ্কা লিখবা, আর যদি গার্লফ্রেন্ড তোমাকে উল্টাভাবে গিফট করে তাহলে সেটা পজিটিভ দিবা, সম্ভাবনা দিবা। এখানে আছে আমাদের লক্ষ্য, লক্ষ্য আর লক্ষ্য। তা এই লক্ষ্য মানে কি? যেখানে জফলা থাকবে না, এটা মানে টাকা পয়সা, সংখ্যা। এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা সংখ্যা বোঝাবে। আর এই লক্ষ্য মানে কি? টার্গেট। এই লক্ষ্য মানে কি? এই লক্ষ্য মানে টার্গেট। এই লক্ষ্য মানে কি? টার্গেট। লেখেন দ্রুত দ্রুত লিখছেন? তাহলে এটা কি লিখলাম যে এই লক্ষ্য মানে সংখ্যা আর এই লক্ষ্য মানে কি? টার্গেট। যে আমার 1 লক্ষ টাকা দরকার, আমি ঈদ শপিং করব, আমার কি দরকার? আমার 1 লক্ষ টাকা দরকার। আমার, তো এখানে লক্ষ্য বানানটা কি? এখানে কিন্তু জফলা হবে না। আমার 1 লক্ষ টাকা দরকার, আমার 1 লক্ষ টাকা, আমার 1 লক্ষ টাকা দরকার। দেখছেন? স্যার এদেরকে থামান, এরা তো হাসি দিয়ে বশ করতে চাইছে। কার আবার হাসি দেয়? হ্যাঁ। আর এটা কি? এই লক্ষ্য কি? এখন এর টার্গেট, জীবনের লক্ষ্য। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। তার কি আপনার লক্ষ্য কি বলেন তো? আপনার লক্ষ্য কি? আপনার লক্ষ্য কি বলেন তো? আপনার লক্ষ্য কি? এগুলো টার্গেট অর্থে ব্যবহার করা হবে। আপনার লক্ষ্য কি? এই লক্ষ্য হলো জফলা ব্যবহার করবেন। এক কথায় যেখানে জফলা থাকবে না ওই লক্ষ্য শুধু টাকা পয়সার ক্ষেত্রে ব্যবহার করবেন, আর আদারওয়াইজ যা থাকবে ওগুলো সবই কি আপনি অন্য ক্ষেত্রে এই লক্ষ্য জফলাটা ব্যবহার করবেন। সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য এর মধ্যে পার্থক্য কি দেখেন? সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য, সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য এর মধ্যে পার্থক্যটা কি আসলে দেখেন তো? সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? তাই সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য এই দুটোর মধ্যে পার্থক্য কি? সুস্বাস্থ্য আর একটা হলো স্বাস্থ্য। তা দেখেন, সুস্বাস্থ্য বলতে কিছুই নেই, এটা ভুল বানান হবে স্বাস্থ্য। যেমন আমরা অনেকেই বলি আপনার সুস্বাস্থ্য কামনা করি, ফেসবুকে লেখে না আপনার সুস্বাস্থ্য কামনা করছি, কামনা করছি, এটা লেখা থাকে। এটা কিন্তু ভুল। শুদ্ধ হবে আপনার এই সুস্বাস্থ্য, এটা কাটা যাবে। শুদ্ধ বাক্য আপনার স্বাস্থ্য কামনা করছি, আপনার স্বাস্থ্য কামনা করছি, এটা লিখে দাও। অথবা আপনার সুস্থতা, আপনার সুস্থতা কামনা করছি। ক্লিয়ার? বাবা, তোমার লক্ষ্য করে টিয়া ইনকাম করা ধান্দা, টাকা ইনকামের ধান্দা। ধরতে রাখো, শিক্ষক হইয়া কি করবা? টাকা কামাইতে পারবা না। শিক্ষক হয়ে টাকা কামাতে পারবা না, কিন্তু লেখা শেষ। এটা এই দুইটা নিয়ে কিন্তু আপনাদের অনেকে কিন্তু একটা ঝামেলা থাকতো। তাহলে এখানে আমরা কি লিখতে? আপনার সুস্বাস্থ্য কামনা করছি বলা যাবে না, বলতে হবে আপনার স্বাস্থ্য কামনা করছি অথবা আপনার সুস্থতা কামনা করছি। বাহ, চমৎকার জিনিস, বিনা পয়সায় ভর্তি না হয়েও শিখে গেলেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেকেই জানতেন না। ব্যতিক্রম গুলো যে শিখাচ্ছি, দেখেন অনেকে দেখেন কি করতেছে, রাস্তাঘাটে গার্লফ্রেন্ড নিয়ে এখন ঘুরতেছে, গার্লফ্রেন্ড নিয়ে শপিং করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে শপিং করতেছে, আর আপনারা এখানে ক্লাস করতেছেন। তা চাকরি তো আপনাদেরই হবে, তাই না? লেগে থাকেন, ইনশাল্লাহ হবে। যারা জব বেরিজের সাথে লেগে থাকে তাদের কিন্তু জব হয়, আপনারা হবে। এখানে আছে অনুদিত, আট আছে অনুদিত, এটা দীর্ঘকার, এটা রস্যকার। অনুদিত মানে কি? মানে অনুদিত মানে এখনো উদিত হয়নি, অর্থাৎ উদিত হয়নি, উদিত হয়নি অর্থাৎ এখনো উদিত হয়নি, এরকম যদি বুঝায় সেটা হলো অনুদিত। আর এই অনুদিত মানে অন্য ভাষায় ট্রান্সলেট,
অন্য ভাষায় রূপান্তরিত, এটা হবে অন্য ভাষায় রূপান্তরিত। দেখছেন সবাই, অন্য ভাষায় রূপান্তরিত হবে। স্যার সুস্বাস্থ্য নিয়ে কোন বাক্য হবে না, সুস্বাস্থ্য নিয়ে কোন বাক্য হবে না, সুস্বাস্থ্য বানানটাই ভুল। তো অনুদিত মানে যা এখনো কোনো উদয় হয়নি এরকম, উদিত হয়নি, যেমন সূর্য এখনো উদিত হয়নি এরকম, তা অনুদিত মানে উদিত হয়নি এরকম। আর অনুদিত যেটা দীর্ঘকার, এটা হলো অন্য ভাষায় ট্রান্সলেট বা রূপান্তরিত। এই জিনিসটা আপনারা অনেকে বুঝতেছেন না, যে প ডয়বিন্দুর আকার পড়া, এই যে প ডয়বিন্দুর আকার আর পটা বয়বিন্দুর আকার পড়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি ভালো করে খেয়াল রাখেন। এইটা শুধু পরিধান করা অর্থে প বয়বিন্দুর পড়া, শুধু পরিধান করা, শুধু পরিধান করা অর্থে ব্যবহৃত হয়, শুধু পরিধান করা অর্থে ব্যবহৃত হয়। দ্রুত লেখো। এটা কি লিখছে, পড়া মানে কি শুধু পরিধান করা অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি হাতে ঘড়ি পরেন, এই পড়া, এটা লুঙ্গি পরেন, শাড়ি পরেন, ব্লাউজ পরেন, টুপি পরেন, কানে দুল পরেন, এক কথায় মানব দেহে কোনো কিছু পরিধান করা যদি বোঝায়, এক্ষেত্রে পড়া একারা পড়া। আর যেমন আমি পাঞ্জাবি পড়ি, যদি আমি একটা বাক্য লিখি, আমি পাঞ্জাবি পড়ি, এখানে পড়াশকরি পড়ি হবে কিন্তু। আর এই অন্য সকল ক্ষেত্রে ডয়বিন্দুরায় বসবে, মনে থাকে জানো। শুধু এই পড়া এটা বা পরিধান করার অর্থে ব্যবহৃত হবে। আর অন্য সকল ক্ষেত্রে দেখেন, অন্য সকল ক্ষেত্রে কি হবে বলেন তো, প ডয়বিন্দুরায় আকার পড়া। অন্য সকল ক্ষেত্রে প ডয়বিন্দু পড়া হবে। যেমন আমি বই পড়ি, তাই না? আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, আমি তোমার প্রেমে পড়েছি, তাই না? এগুলো যেমন আমি তোমার প্রেমে পড়েছি, এটা আমি তোমার প্রেমে পড়েছি। বুঝতে পারছেন? ও বুঝছেন। আর শুধু পড়া মানে পরিধান করা, মানব দেহে কোনো কিছু পরিধান করা, এটা হলো প বয়বিন্দুর আকার পড়া। অন্য সকল ক্ষেত্রে প ডয়বিন্দুর আকার পড়া হবে। ক্লিয়ার সবাই? দেখেন এটা ক্লিয়ার কিনা। কি লাপা কি আবার, স্যার প্রেমে পড়ি নাই, কেন পড়ো নাই? প্রেমে কেন পড়নি? প্রেমে পড়তে হবে, তাই না? কি করতে হবে? প্রেমে পড়তে হবে, ছ্যাঁকা খাইতে হবে। অধস্তন, এর মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো আমরা বুঝি না। অধস্তন বানান অধ, এখানে কোলন চিহ্ন দিছে, এটা ভুল বানান। অধস্তন এটার অর্থ হলো নিচের স্তন। তাহলে এই নিচের স্তন, এই বানান, এইটা বলতে কোনো বানান নেই, এটাও শুদ্ধ বানান, এটাও শুদ্ধ বানান। অধস্তন অর্থাৎ পদমর্যাদায় নিচে অবস্থিত, পদমর্যাদায় নিম্নে অবস্থান, অর্থাৎ পদমর্যাদায় যাদের নিম্নে অবস্থান তাদের বলা হয় অধস্থন। আর এই অধ বিসর্গ স্তন, এটা হলো নিচের স্তন অর্থে ব্যবহার করা হয়। এটা কোন অর্থে ব্যবহার করা হয়? এটা নিচের স্তন অর্থে, নিচের স্তন, এটা অর্থে ব্যবহার হয়। তবে আমরা সাধারণত এটা ব্যবহার, এই শব্দটাই সাধারণত জব পরীক্ষা আসে, অধস্তন বানানটা। অধ দন্ত শুনেছি, ত দন্ত না, এখানে কোনো বিসর্গ নেই। লিখছেন সবাই? প্রেম কিভাবে করে, কিভাবে কয় দীর্ঘিকার। প্রেম পড়লে হাত পা ভেঙে যাবে। ও বাবা, তোমরা এত লিখছেন। তাহলে এই অধস্তন মানে, এই অধস্তন, এই বানটা মানে অধ দন্ত নিচে ত দন্ত না, অর্থাৎ পদমর্যাদা নিম্নে যাদের অবস্থান তাকে আমরা বলি অধস্তন। হয়ে গেল? লিখছেন সবাই? ঠিক এবং সঠিক এর মধ্যে পার্থক্য কি বলতে পারবা? ঠিক এবং সঠিক এর মধ্যে পার্থক্যটা কি বলো না দ্রুত। এটা কি হবে? এই দুটোর মধ্যে পার্থক্য কি? ঠিক এবং সঠিক। ঠিক, অনেকে বলে যে সঠিক ভুল, ঠিক শুদ্ধ, আসলে দুইটাই কারেক্ট। আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এই দুইটাই শুদ্ধ, তবে সবচেয়ে বেশি শুদ্ধ হলো এটা। যদি কোনো পরীক্ষায় আসে তাহলে এটা আসল কথা, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। ঠিক, আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ঠিক এবং সঠিক দুটাই শুদ্ধ, দুটাই শুদ্ধ। তবে সবচেয়ে এই যে ঠিকটা, এটা বেশি শুদ্ধ, এটা অনেকে আমরা বলি, তবে বাস্তবিক পক্ষে
দুইটাই শুদ্ধ। মন, এই যে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, তো এই মন আর এই মনের মধ্যে পার্থক্য কে বলতে পারো দেখি, কমেন্টে জানাও, দ্রুত লেখো। এটা বলো কোনটা হবে। হ্যাঁ, দুটোই ঠিক। বলতো এখানে এই মন আর এই মনের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারো? এই দুটোর মধ্যে পার্থক্য কি? এক মনে দন্ত না আর এক মনে মূর্ধন্য না, দুই মনে পার্থক্য কি? দ্রুত লেখো। যারা এখনো অফারে ভর্তি হতে পারেন না, হটলাইন নাম্বারে কল দিলে আপনি ভর্তির অফারটা কিন্তু পেয়ে যাবেন। আমাদের হটলাইন নাম্বার উপরে দেয়া আছে। এই মন, দুই মনের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? মন সঠিক, গুড। মন সে না, এটা দেখো এই মন, এটা ভুল। এই মন বলতে কোনো মন নেই, ম দন্ত না মন এটা আছে। এই মন মানে তোমার নিজের যে মন একটা। আবার 40 এটা মন অর্থ কি? 40 এটাও কিন্তু ম দন্ত না, কিন্তু আমরা ভুলে 40 এটা আমরা এই মন শব্দটা ব্যবহার করি, তাই না? কিন্তু এটা ডাহা, মিথ্যা কথা, ভুল ভুল ভুল। মনে থাকবে? এই জীবন না হার, এবার বুঝতে পারছো? একজন লিখছে মন শরীরের অংশ, আর একজন লিখছে মন আবার ওজনের অংশ। কই পাও বলো তো? এই মন বলতে কোনো মন নেই আমাদের অভিধানে, ওই মন বলতে কোনো মনই নেই, এই মন বলতে কোনো মনই নেই। এই মন অর্থ 40, আর এই মনও অর্থ কি? এই তোমার হৃদয় অর্থে যেটা ব্যবহার করো সেটা অর্থ এই মন, দুইটাই একই মন। বুঝছেন তো সবাই, না বুঝছেন? না বুঝেন নাই? বুঝছেন? বুঝছেন তো নাকি বুঝেন নাই? ওকে। মন মানে অন্তর, হৃদয়, এরকম। ভাবি এবং ভাবিয়ার মধ্যে পার্থক্য বলতো। এই ভাবি মানে কি আর এই ভাবি মানে কি? এই ভাবি মানে কি? বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ। আর এই ভাবি মানে ফিউচার টেন্স। এই ভাবি মানে কি? ভবিষ্যৎ। এই ভাবি মানে কি? ভবিষ্যতে যেটা হবে, এটা হলো ভাবি। কি লিখছা? সঠিক মানুষটার সাথে ঠিক সময়ে প্রেমে পড়ে। এত প্রেম করতে মন চায় কেন তোমাদের? চাকরি নেই, কিছু না, বেকার পোলাপান, এবার আবার প্রেম করতে মন চায়, এটা কোনো কথা? মধুমাস শব্দের অর্থ কি? এটা কে পারো দেখি? মধুমাস শব্দের অর্থ কি? এটা কি বলো? অপশন দিয়ে দিই। 1 নম্বরে বৈশাখ, বৈশাখ মাস। 2 নম্বরে জ্যৈষ্ঠ মাস। 3 নম্বরে শ্রাবণ মাস। 4 নম্বরে চৈত্র মাস। বলো এটা কে পারেন দেখি? দেখি এটা কে পারেন? দেখেন উত্তর 4টা অপশন দিয়ে দিয়েছি, বলো দ্রুত বলো। 4টা অপশন দিয়ে, আবার আজান দিয়ে দিবে, দ্রুত বলো। 4টা অপশন দিয়ে দিয়েছি, আমাদের তারাবি শুরু হয়ে যাবে, দ্রুত বলো। চাকরির জন্য বিয়ে আটকে আছে, ওরে বাবা। জীবন, ভবিষ্যৎ, ভবিষ্যৎ, দিনের সূর্য, চৈত্র মাস, চৈত্র নাফিজা, জ্যৈষ্ঠ মাস, চৈত্র কৃষি মাস, মধু মাস, মিষ্টি মরিয়ম, চৈত্র মাস না, জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, এই দেখো মধু মাস বলতে আমরা কোনটা বুঝি জানো? উত্তর হবে চৈত্র মাস। সঠিক উত্তরটা যারা কারা কারা কার কার হয়েছে বলো। মধু মাস মানে চৈত্র মাস, কার কার হইল? হ্যাঁ, ইমরান বলছে স্যার বৈশাখ মাস। কথা, চৈত্র মাসটাকে আমরা মধু মাস বলি। এগুলো ভাইবা বোর্ডের প্রশ্ন, এগুলো বিশেষ ভাইবা বোর্ডে প্রশ্নটা ধরে কিন্তু, যে বাংলা মধু মাস শব্দের অর্থ কি? উত্তর হবে চৈত্র মাস। আপনারা পারলেন না উত্তর। ধনী আর ধনীর মধ্যে পার্থক্য কি বলতে পারবা? এই ধনী মানে যার একটা সুন্দরী গার্লফ্রেন্ড আছে, যার একটা সুন্দরী বউ আছে, তাকে আমরা বলি ধনী। আর এই ধনী মানে হলো সম্পদশালী। এই ধনী মানে হলো সম্পদশালী। ওই ধনী মানে কি? সম্পদশালী, সম্পদশালী। দ্রুত লেখো।
স্যার আমার 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 অনেকেরই হয়েছে, কিন্তু অনেকেরই আবার হয়ও না। প্লিজ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, তাই তো? তাতে লেখেন এই ধনী মানে কি সুন্দরী স্ত্রী বা সুন্দরী বউ, আর এই ধন নয় দীর্ঘের এটা হলো সম্পদশালী। পরটাকে টিকা এবং টিকার মধ্যে পার্থক্য বলো। এই টিকার মানে কি? এই টিকা মানে কি বলো? এই টিকা মানে কি ওই যে আমাদের শরীরে যেটা দেয়া হয়, করোনার টিকা, তাই না? করোনার টিকা বলতে আসলে টিকা বলতে এটা যেটা মানবদেহে যেটা প্রবেশ করানো হয়। আর এই টিকা মানে বিস্তৃত ব্যাখ্যা অর্থে ব্যবহার করে, বিস্তৃত ব্যাখ্যা অর্থে এটা বসে, বিস্তৃত ব্যাখ্যা অর্থে দিকে টিকা টিকা। আর এই টিকা মানে যে টিকা মানবদেহে প্রবেশ করা হয়, যে টিকা মানবদেহে প্রবেশ করানো হয় ওই টিকা। আর দিকে টিকা একাকার টিকা, এই টিকা মানে বিস্তৃত ব্যাখ্যা। কাল রাত আর কালো রাত এই দুটির মধ্যে পার্থক্য কি বলতে হবে তোমাদেরকে? কাল রাত এবং কালো রাত এই দুটির মধ্যে পার্থক্য বলতে পারবা? ঈদ সালামি অফারে ভর্তি হতে পারেন নাই কারা কারা? একটা হাত জাগান। ঈদ সালামি অফারে ভর্তি হতে পারেন নাই কে কে? কারা কারা আছেন যারা ভর্তি হতে পারেন নাই? আচ্ছা, কাল রাত এবং কাল রাত, এই কালো রাত অর্থ হলো অন্ধকার রাত, অন্ধকার রাত। ওই কালো রাত হলো অন্ধকার রাত, আর এই কাল রাত হলো অশুভ রাত। ওই কাল রাত হলো অশুভ রাত। দ্রুত লেখো, এই কাল রাত হলো অশুভ রাত, আর এই কালো রাত হলো অন্ধকার রাত। লিখছেন সবাই? ওকে। যেমন আমরা পরীক্ষা এরকম বাক্য শুদ্ধি গ্রন্থে 25 মার্চ কি? 25 মার্চ কালো রাত, এটা কিন্তু ভুল বাক্য। শুদ্ধ হবে 25 মার্চ কাল রাত, কয়কার কালা কাল রয়কার রাত রাত। 25 মার্চ কাল রাত, 25 মার্চ কাল রাত, নট কালো রাত। বুঝতে পারছেন? দেখবেন সনাতন ধর্মাবলম্বী যারা বিয়ে করে তাদের কিন্তু প্রথম দিন কিন্তু বাসরঘর করতে পারে না, কেউ কারোর চেহারা দেখতে পারে না। ওই দিনটা হলো মানে পাত্র পাত্রীদের কাছে বা স্বামী স্ত্রীদের কাছে একটা কালো রাত, না কাল রাত। ওই রাতটা কি রাত? কাল রাত, মানে একটা অশুভ রাত, মনে থাকবে। আর ওই কালো রাতটা হলো অন্ধকার রাত। চড়া এবং চড়া এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই চড়া বলতে পারেন? এই চড়া আর এই চড়ার মধ্যে পার্থক্য কি? এই চড়া মানে চরে, যে চরে চরে বাড়ানো, গরু ছাগল চড়ানো। আর এই চড়া মানে রাগান্বিত অর্থে এটা ব্যবহৃত। এই চড়া মানে রাগান্বিত অর্থে ব্যবহৃত হয়, আর এই চড়া মানে চরে গরু ছাগল চড়ানো, এই অর্থে ব্যবহৃত হয়। এটা তেমন একটা আসে না পরীক্ষায় এটা। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল রাখ, আমরা যে জিনিসটা সবসময় ভুল করি, কোন, কোন আর কোন, এই তিনটার মধ্যে পার্থক্য কি আসলে? কোন এটা নির্দিষ্ট অর্থে ব্যবহার করবা, এটা হলো নির্দিষ্ট অর্থে ব্যবহৃত, এটা নির্দিষ্ট অর্থে ব্যবহার করতে হবে, নির্দিষ্ট অর্থে ব্যবহার করতে হবে। আর এই কোন যে আছে এটা হলো অনির্দিষ্ট, এটা অনির্দিষ্ট অর্থে ব্যবহার করবা, এটা অনির্দিষ্ট অর্থে। আর এই কোনো কয়কার কোন নয়কার ন, এটা ভুল একটা বানান, এটা ভুল বানান, লিখছেন? ওকে। তো এখানে দেখো, এখানে কোন মানে নির্দিষ্ট, তুমি কোন খাবার তোমার পছন্দ, এখানে বলা কোন জায়গা থেকে এসেছো, কোন জায়গা, কোন জায়গায় যাবে, এটা একটা নির্দিষ্ট করে বলা হয়েছে যে কোন জায়গায় যাবে এরকম। কোনো, কোনো কিছুই, তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, কি লিখলাম? তুমি ব্যতীত কোনো, তুমি ব্যতীত কোনো কিছুই ভালো লাগে না, এটা কি লিখলাম? তুমি ব্যতীত কোনো কিছুই ভালো লাগে না। দ্রুত লেখো, লিখছেন এটা?
এই জিনিসটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখিয়ে দিলাম তোমাদেরকে। এই কোনো, এই শব্দটা কয়কার কোন কোন, এটা ব্যবহার করো। আসলে এই কোনো, এটা অভিধানে নেই আমাদের, এটা ব্যবহার করা যাবে না অনির্দিষ্ট অর্থে। এটা ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, অনির্দিষ্ট অর্থে এটা ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। এটা আপনারা অনেকেই জানতেন না, এটা অনেকেই জানতেন না এটা। হ্যাঁ, আর একটা জিনিস এখানে শিখিয়ে দিই আপনাদেরকে। যেমন জয়কার যে, কয়কারে কো, নয়কার ন, যে কোন, এ বানানটা ভুল, এটা লিখতে হবে জয়কার যে, একটু হাইফেন দিয়া, কয়কারে কো, নয়কার ন। এভাবে আবার যে কোনো বানানটা লেখা যাবে। এটা যে কোনো বানানটা এভাবে আপনি লিখতে পারবেন। লিখলাম সবাই? আচ্ছা, দেখি আমাদের পরে আর আছে কিনা। আমরা অনেক খুব দ্রুত আমরা এগিয়ে গেলাম। সুস্বাগতম, চমৎকার একটা জিনিস। এটা হলো সুস্বাগতম, স্বাগতম, আরটা স্বাগত, আরটা সুস্বাগত। এইগুলোর মধ্যে পার্থক্যটা কি মনে থাকে? আরে নামাজের সময় হয়ে গেছে, টেনশন নিও না। সুস্বাগতম এটা একটা ভুল, স্বাগতম এটা একটা ভুল, সুস্বাগত এটা ভুল শব্দ। সঠিক হলো স্বাগত। মনে থাকে জানো? ওয়েলকাম এর বাংলাকে, ওয়েলকাম এর বাংলা সুস্বাগতম এটাও বলা যাবে না, স্বাগতম এটাও বলা যাবে না। এরকম অনেকেই বলে আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, এরকম কিন্তু আমরা বলি যে আপনাকে স্বাগতম। আসলে এই স্বাগতম বলতে এটা ভুল, বলতে হবে আপনাকে স্বাগত। কি বলবা? আপনাকে স্বাগত, আপনাকে স্বাগত। লিখছে সবাই? আজকে ভিন্ন ধর্মী কিছু আপনারা শিখতে পারলেন, দেখছেন? এগুলো আমাদের ফ্রি ক্লাসে এত সুন্দর সুন্দর জিনিস শিখতেছেন। হ্যাঁ, পেইড বেজে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা কতই সুন্দর সুন্দর জিনিস শিখতেছেন, তাই না? যাই হোক, আমরা নির্ধারিত টাইমে আমরা শেষ করতে পারলাম আপনাদের কাঙ্ক্ষিত। আমাদের হটলাইন নাম্বারে দেখেন, হটলাইন নাম্বার 0190151950102023। যে কোনো ভর্তির জন্য কল করবেন। যদি ঈদ সালামি অফারে যদি ভর্তি হতে চান, ঈদ সালামি অফার, ঈদ সালামি অফার, অর্থাৎ আপনার কাছে যে টাকা আছে ওই টাকা দিয়েই আপনি কি করতে পারবেন? আপনি আমাদের জব মেডিসিনে ভর্তি হতে পারবেন। আপনি আপনার কাছে যে টাকা আছে এই টাকাটা দিয়েই, হয় এতদিন অনেক ভুল জানতাম। আপনার কাছে যে টাকা আছে, আপনার কাছে মনে করেন 500 টাকা আছে, স্যার আমার কাছে 500 টাকা আছে, আর কোনো টাকা নেই, এবছর ঈদে আমি চাইছিলাম এই 500 টাকা দিয়ে একটা ড্রেস কিনবো। না স্যার, আমি ড্রেস কিনবো না, স্যার আমি আমার কেরিয়ার গঠন করব, আমার কাছে আছে মাত্র 500 টাকা, আমার কাছে মাত্র 500 টাকা। হ্যাঁ, আপনিও কোর্স করতে পারবেন। আপনি আমাদের জব মেডিসিনে আপনার কোর্স করার অধিকার আছে। যে আপনি যেহেতু আপনার কষ্টের টাকাটা দিয়ে এবার আপনি ঈদে ড্রেস কিনলেন না, আপনি এই টাকাটা আপনি ব্যবহার করলেন কিসের জন্য? এই টাকাটা আপনি আপনার ইনভেস্ট করলেন, অর্থাৎ আপনি আমাদের একটা কোর্সে ভর্তি হলেন। সেক্ষেত্রে আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, আপনি সর্বনিম্ন 500 টাকা থাকলেই আপনি জব মেডিসিনে এনরোল করতে পারবেন। ওকে, যাই হোক, অনেক কিছু শিখলেন আজকে। এরকম নতুন নতুন আবার ফজর হবে না কাজা, আজকে ঠিক ভোর রাতে আবার আপনাদেরকে ঘুরাবো, ঠিক আছে? আবার ভোর রাতে আপনাদেরকে আরো মজার মজার জিনিস শিখাবো। দেখা হবে ফজরে। যারা ভর্তির জন্য আমাদের ইচ্ছা পোষণ করছে, যাদের ভর্তি হওয়ার আগে সুযোগ ছিল না, আমি বলবো আপনারা এই নাম্বারে হটলাইনগুলোতে কল দিয়ে, অথবা আমাদের একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মে একটা মানে কল দিবেন। গুগল ফর্ম, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো সবই হোয়াটসঅ্যাপ নাম্বার। অথবা গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা আপনার পূরণ করে দেন, আপনি ভর্তি হতে পারবেন। ওখানে গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করেন। গুগল ফর্মটা পূরণ করেন, তাহলে আপনি ভর্তির কাজটা কমপ্লিট করতে পারবেন। গুগল ফর্মটা পূরণ করে দেন, গুগল ফর্মটা পূরণ করে দেন, তাহলে হবে। গুগল ফর্মটা পূরণ করেন, আপনি যে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন। আপনার ঈদ সালামি অফারে আপনি ভর্তি হতে পারবেন। আপনাদের গুগল ফর্মটা পূরণ করে দেন। যারা যারা ভর্তি হবেন গুগল ফর্মটা পূরণ করে দেন, তাহলে আপনি সর্বনিম্ন লোয়েস্ট পয়েন্ট 500 টাকা, এটা দিয়ে এনরোল করতে পারবেন। আজান দিয়ে দিচ্ছে আমাদেরকে, যারা ভর্তি হবেন তারা এই নম্বরগুলোতে হটলাইনে
কল দিতে পারেন, অথবা ওখানে একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মে আপনার নম্বরগুলো দিয়ে দিতে পারেন। মনে থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার। আল্লাহ হাফেজ।